স্টেক হোল্ডার ছিল তাদের সাথে সমতা প্রতিষ্ঠা করতে পারেনি। বিশেষ করে গণ অধিকার পরিষদ, এই দলের যে উত্থান, এই দলের যে সংগ্রাম, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যদি আমরা সফল না করতাম, আমরা আপোষহীন না থাকতাম, সেক্ষেত্রে বাংলাদেশে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটি কোনোভাবেই তৈরি হতো না। এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এবং আমাদের অঙ্গ সংগঠনের 11 জন ভাই শহীদ হয়েছে। আমাদের অগণিত নেতৃবৃন্দ মামলার শিকার হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই বক্তব্যের কোন গুরুত্বই দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণ অভ্যুত্থান এসেছে এবং এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই। এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে কোন দলের প্রতি সরকারের বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটি নিয়ে জনগণের সন্দেহ এবং সংশয় রয়েছে। যখন ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সবসময় 3টা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে। এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল, আমরাও প্রতিবাদ জানিয়েছি। বিএনপি একটি বড় দল, ক্ষমতায় ছিল, আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম, কিন্তু আরো 2টি দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে, যে দল তখন পর্যন্ত নিবন্ধন পায়নি, তাদেরকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জাতিসংঘ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও মাত্র 3টি দলকে নিয়ে যাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের বিষয় তুলে ধরা হয়েছে যে এই 3টি দল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। আমরা তারপরে সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই 3টা দলকে এই সরকার ঐক্যমতের জায়গা আনতে পারেনি। আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই 3টা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারত, সেক্ষেত্রে সংস্কার, বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো, যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, কিন্তু গত 15 মাসে সরকার সংস্কারের নামে এখনো পর্যন্ত ওই সচিবালয় থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পারে নাই। সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের দৌরাত্ম্য বন্ধ করতে পারে নাই। এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে। সংস্কারের নামে যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে নাই। সংস্কারের নামে 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডিসি, এসপি, ইউনো এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই। আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন ডিসি নিয়োগ হচ্ছে, এসপি নিয়োগ হচ্ছে, কিভাবে কোন প্রক্রিয়ায়, স্বচ্ছতা, জবাবদিহিতা কোথায় আমরা জানি না। আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই। সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল। সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো, এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া। সরকার সেটি করতেও আসলে ব্যর্থ হয়েছে। তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম, যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে, অনেক দল চায়, অনেক দল চায় না, সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দল মেনে নিবে। 2-1টি দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক। আমরা বলেছিলাম যেখানে 8 আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, শপথ নেওয়ার মাধ্যমে নতুন ভাবে এই রাষ্ট্রপতির বৈধতা দিয়েছেন, সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমেই দিতে হবে।
অন্যথায় পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে, সেখানে রিট হতে পারে। তো যাই হোক, গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে। রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম, কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন, সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না। আর এই রাষ্ট্রপতির বৈধতা নাহিদ ইসলামরা 8 আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আমি নিতে পারি না, এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের, এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের। যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি। সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা, এই বৈধতা নাহিদ ইসলামরা দিয়েছে। সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বলেন, এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না। সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। যদি গণভোট আজ থেকে 6 মাস বা 9 মাস আগে হতো সেটি ভালো হতো, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল, আমার প্রশ্ন হলো 6 মাস বা 9 মাস আগে আপনি কেন গণভোটে গেলেন না? তখন তো বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র 3 মাস সময় রয়েছে, যেখানে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, নির্বাচনী কর্মকর্তা বলেন, সরকারের আমলারা বলেন, তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি। সেখানে কিভাবে এই সরকার, ইতিহাসের সবথেকে দুর্বল সরকার, এই সরকার আসলে 2টি নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে 2টা নির্বাচন করার ফিটনেস নাই। সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে। এটি করার কোনো বিকল্প নাই। যদি 6 মাস 9 মাস আগে গণভোট হতো, সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমার সর্বশেষ বক্তব্য হলো, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, হয়তো অনেক দলের পছন্দ হয়েছে, অনেক দলের পছন্দ হয়নি। যেটি হোক না কেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের দল আলাদা, দাবি দেওয়া আলাদা, এবং এটি সারা জীবন থাকবে। মতপার্থক্য থাকবে, এটির নামই গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, সেটির খেসারত কিন্তু প্রত্যেকটা দলকে দিতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেভাবে তারা অরাজকতা সৃষ্টি করেছে, লকডাউনের নামে গতকাল আমরা দেখলাম এক ধরনের ভয় সৃষ্টি করা, মানুষকে ভয়ের মধ্যে রাখা, বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, বাসে আগুন দেওয়া এবং স্থাপনায় আগুন দেওয়া। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের অপতৎপরতা তত বাড়ছে। সুতরাং প্রত্যেকটা দলকে অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদ, এই শক্তি আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এক এবং একতাবদ্ধ হতে হবে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা যেহেতু ভিন্ন দল করি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, চাওয়ার ভিন্নতা থাকবে, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমরা আরো 100টি আসনে প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনের প্রার্থী দিতে চাই। গণ অধিকার পরিষদের সে ধরনের সক্ষমতা রয়েছে। আমরা মনে করি আমরা প্রত্যেকটা দল যদি নির্বাচনমুখী হই, সেক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদের যে অপতৎপরতা আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু মাঠে পানি পাবে না। এই জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বাংলাদেশের যতগুলো মধ্যপন্থী দল, ইসলামিক দল, বামপন্থী দল রয়েছে, সবার প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান, আসুন আমরা সকলে
ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিই, নির্বাচনকে উৎসবমুখর করি এবং সংস্কার বিচারের প্রশ্নে আমরা যেভাবে সোচ্চার ছিলাম সেইভাবে সোচ্চার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিই। আপনাদের সকলকে ধন্যবাদ।